ভূত বলতে কিছু বিশ্বাস করেন? বিশ্বাস করেন প্রেতাত্মায়? এক অজানা জগৎ, যেটা থেকে কখনোই ফিরে আসা যায় না। সেই জগৎ ঘিরে মানুষের কত কৌতূহল। কেমন হয় যদি সেই জগতের কেউ আপনাকে টেলিফোনে কল করে? টেলিফোনের ঘন্টা বাজতে দিবেন না, দরজা জানালা বন্ধ করে দিন। ভুল করেও তুলবেন না সেই টেলিফোন। বলা তো যায় না টেলিফোনের অপর পাশে কে আছে। আজকের গল্প শুধু গল্প না, এই এক অলৌকিক গল্প। জাপানের টোকিও শহরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করে জিশান। জন্মসূত্রে সে দক্ষিণ এশিয়ার হলেও ছোট থেকে বড় হয়েছে জাপানেই। সূর্যোদয়ের দেশ জাপান। সূর্যের দৃশ্যই যেন সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। তবে আজ আকাশে সূর্য নেই, মেঘে ঢাকা আকাশ। রাস্তার গাড়িগুলোও চলছে ধীর গতিতে। অফিস শেষ করে সন্ধ্যের কিছু আগে নাগাদ সে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাপানের শৃঙ্খলা যেন সবসময়ই এক ধাপ এগিয়ে। এখানে কেউ রাস্তা দূষিত করে না, মেনে চলে সব নিয়ম কানুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান যেন পরিশ্রমী এক রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড টয়োটা থেকে শুরু করে ইলেকট্রনিক্স খাতেও তাদের বাজার বেশ পাকাপোক্ত। এমন একটা দেশে বসবাস করা তার জন্য সৌভাগ্যের। অন্তত শান্তিতে কোনো ঘাটতি নেই। রাস্তার পাশের দোকানগুলো হরেক রকমের জিনিস ডিসপ্লে করে রেখেছে। সেগুলোর মধ্যে একটা দোকান তাকে ফের আকৃষ্ট করল। একটি বইয়ের দোকান। বাইরে ডিসপ্লে করা বইগুলোর সামনে দাঁড়িয়ে বই খুঁটিয়ে দেখছে কিছু মানুষ। বইপ্রেমী জিশানও যেন লোভ সামলাতে পারল না। সেও চলে গেল বইয়ের দোকানটার কাছে। বাইরের ডিসপ্লে করা বইগুলোর মধ্য থেকে তার পছন্দের বইটি খুঁজতে লাগলো। গত সপ্তাহেই চার্লস এগানের একটি নতুন উপন্যাস বেরিয়েছে। ওটা তার সংগ্রহ করতে হবে। কিন্তু বেশ কিছুক্ষণ খুঁজেও বইটা সে পেল না। আশেপাশে আরেকবার তাকিয়ে মাথা চুলকালো। এত বিখ্যাত একটা বইও এরা স্টকে রাখেনি। কেমন দোকান এটা? এক মিনিট, ওটা কি? খানিকটা নুইয়ে পড়ে ডান দিকের লাল কালো রঙের একটা বই তুলে নিল জিশান। বইটা তেমন বিখ্যাত কিছু নয়। আকর্ষণীয় বইটার নাম, তাও আবার বাংলা ভাষায়। অলৌকিক গল্প। খুব অসাধারণ নাম নয়, কিন্তু জাপানে বাংলা ভাষার বই ডিসপ্লে হিসেবে পাবে এটা কখনো সে চিন্তা করেনি। বইটা নিয়ে শপের ভিতরে চলে গেল সে। টাকা পে করে বইটা কিনে নিয়ে চলে এলো। বাইরের মেঘের আলো কালচে রূপ নিচ্ছে। হয়তো খুব দ্রুতই বৃষ্টি নামবে। বইটা হাতে থাকা ব্যাগটায় ঢুকিয়ে ব্যাগটা মাথায় তুলে দৌড়ে চলে গেল সে। ছাতা আনেনি, যদি বৃষ্টি তাকে ভিজিয়ে দেয়। বাড়ি ফিরে খাবার তৈরি করতে বেশ একটা সময় লাগলো। খাবার শেষ করে সব কাজগুলোও শেষ করে জিশান তার ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। বাইরে এখন তুমুল বৃষ্টি পড়ছে। পুরো ফ্ল্যাটে একা থাকে জিশান। বৃষ্টি মুখর এই আবহাওয়াটা দারুণ উপভোগ করছে সে। ঘরের এক প্রান্তে একটি মোমবাতি জ্বালানো। কারেন্ট গিয়েছে তা নয়, গত মাসের কারেন্ট বিল সে পে করতে না পারায় মালিক তার ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিছানায় শুয়ে পড়ল জিশান। তার একমাত্র সঙ্গী হলো শপ থেকে কিনে আনা বাংলা ভাষার সেই বইটি। মোমবাতিটা মাথার পাশের টেবিলে আগেই এনে রেখেছিল সে। সেই আলোতেই বইয়ের পাতা পড়ায় মনোযোগী হলো জিশান। বইয়ের কভার পেজের মতো ভিতরের প্রথম পেজগুলোতেও লেখকের নাম নেই। এমনকি কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে তারও বিস্তারিত লেখা নেই।
প্রথম দিকের পেজগুলো একদম ফাঁকা। বেশ কিছু পৃষ্ঠার পর মূল গল্প শুরু। এ কি, লেখাগুলো পুরোপুরি লাল রঙের? এ পর্যন্ত কোনো বইয়ের লেখা কালো ছাড়া সে লাল পায়নি। লেখকের চয়েস আছে বলতে হবে। পড়তে শুরু করলো বইটা। বইটার প্রথম দিকের কথাগুলোর অর্থ কিছুটা এমন যে লেখক তার সবটুকু দিয়ে এই গল্পটি লিখেছেন। অলৌকিক ঘটনা ও সেই ঘটনা প্রবাহের বিশ্লেষণ। হঠাৎ টেলিফোনের ঘন্টাটা বেজে উঠল। চমকে গেল জিশান। এত রাতে টেলিফোন করবে কে? তার চেয়েও বড় কথা, জাপানে তো তার পরিচিত তেমন কেউ নেই যে টেলিফোন করবে। যারা আছে তাদেরকে ফোন নাম্বার দিয়ে রাখা, টেলিফোন নাম্বার নয়। বইটা বন্ধ করে পাশে রেখে উঠে চলে গেল জিশান। জিশান টেলিফোনের দিকে চলে যেতেই হঠাৎ বইটি নিজে থেকেই খুলে গেল। টেলিফোনের কাছে এসে টেলিফোনটা উঠিয়ে কানে তুলল জিশান। হ্যালো। অপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না। হ্যালো, কে বলছেন? এবারও ফোনের অপর পাশে কোনো শব্দ নেই। বিরক্তি নিয়েই ফোনটা রেখে দিতে যাবেই অমনি টেলিফোনে কিছু কথা ভেসে এলো। প্রথম দফায় কথাগুলো শুনতে পায়নি জিশান। পরের দফায় ফোনটা কানে লাগাতেই সে শুনতে পায় কর্কশ একটা কণ্ঠ। বইটা আমার। কে বলছেন? কোন বই? যে বইটা আপনি পড়ছেন ওই বইটা আমার। ও, আপনি সেই লেখক? আমি আপনার নাম বইয়ে খুঁজে পাইনি। এ বই অপ্রকাশিত। এ বই আমি প্রকাশ করতে পারিনি। হ্যাঁ? কি? অপ্রকাশিত? রাত বিরাতে কেমন মজা ভাই! প্রকাশ না করলে দোকানে আসবে কিভাবে? বুঝতে পেরেছি, আপনি ওই শপের কেউ না? ভাই দেখেন, এই সময়টা মজা করার না। পুরো জাপান ঘুমিয়ে পড়েছে, আর আপনি কিনা ফোন করেছেন মজা করতে। আমি মজা করছি না। ওই বই আমার লেখা, আমার রক্ত দিয়ে লেখা। লাল কালিকে রক্ত বলছেন? চোখটা ভালো ছিল, তবে আমি এখন মজার মুডে নেই। বাই। ফোনটা রেখে দিল জিশান। বিছানার দিকে এগোতে যাবেই অমনি আবার টেলিফোনটা বেজে উঠল। টেলিফোন ধরবে নাকি ধরবে না এ দ্বিধায় পড়ে গেল সে। কিছু একটা ভেবে সে টেলিফোনের কাছে ফিরে গেল। তবে টেলিফোনে কথা বলতে নয়, সে গিয়ে টেলিফোনের তারটাই ছিঁড়ে দিতে চাইল। কিন্তু 1 মিনিট, হঠাৎই যেন জিশানের চোখ মুখ বিস্ফোরিত হয়ে উঠল। এই টেলিফোন তো অনেক আগে থেকেই বন্ধ, এটার তারও খুলে রাখা। তাইলে এটায় ফোন আসছে কিভাবে? ভয়ে ঘামতে শুরু করেছে জিশান। আশপাশ তাকিয়ে সে সিদ্ধান্ত নিতে পারছে না তার আদতে কি করা উচিত। সে ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দিল টেলিফোনটা ধরার জন্য। টেলিফোনের ঘন্টার আওয়াজ যেন ক্রমেই আরো জোরালো হচ্ছে। টেলিফোন উঠিয়ে কাঁপো কাঁপো হাতে সে কানে লাগালো। হ্যালো। ওই বইটা আমার। ওই বইটা আমাকে ফিরিয়ে দাও। আপনি কে? আমি আপনাকে বইটা কিভাবে ফিরিয়ে দিব? তোমার আত্মার মাধ্যমে। কি? দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না। এখন সব ফোন আসবে ভিন্ন জগৎ থেকে, যে জগৎ থেকে কেউ ফিরে আসতে পারে না। ফোনটা হাত থেকে পড়ে গেল জিশানের। সে চকিতে পিছনে ফিরে তাকালো। অমনি এক ভয়ঙ্কর কিছু তার উপর ঝাঁপিয়ে পড়ল। বিভৎসভাবে ক্ষত বিক্ষত করে মেরে ফেলতে লাগলো তাকে। রক্ত গিয়ে ছিটকে পড়ল রক্তে লেখা বইটার উপরে।
লেখা শেষ। বাহ, জবর একটা কাহিনী হয়েছে। এবার শৌখিন ভাই নিশ্চয়ই খুশি হবেন। টেবিল থেকে উঠে দাঁড়ালো রবি। জাপানের এক ব্যক্তি জিশানকে নিয়ে বেশ রসালো একটা গল্প হয়েছে। তবে প্রথম প্রথম ভয় লাগছিল। একা বাড়িতে বসে ভূতের গল্প লিখতে গেলে ভয় লাগারই কথা। শৌখিন ভাইকে একটা ফোন করা যাক। এই গল্পটা উনি কবে নিতে চান? শুক্রবার না তার আগেই? ফোন করে কানে তুলল রবি। ফোনটা কিছুক্ষণ রিং হলো, তারপর ফোনটা রিসিভ করলো অপর পাশের ব্যক্তি। হ্যালো শৌখিন ভাই, গল্প রেডি। আমি নিশ্চিত আপনি এবার হতাশ হবেন না। গল্পটা অনেক ভয়ানক। গল্পটা জাপানের এক শহরের বইকে কেন্দ্র করে লেখা। ফোনের অপর পাশের মানুষটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, ওই বইটা আমার। ওইটা আমার রক্ত দিয়ে লেখা। কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? পরিচয়হীন এক লেখক, যে তার রক্তের ফোঁটা দিয়ে গল্প লেখে। ভয়ে কাঁপতে থাকা হাত থেকে ফোনটা পড়ে গেল। বীভৎস এক হাসি শোনা গেল ফোনের অপর প্রান্ত হতে।